শফিক শুরুতেই হ্যান্ড রেজ করেছেন, ইউ হ্যাভ সামথিং টু সে? ম্যাম, আমি সকালে ক্লাসটা করতে পারি নাই ম্যাম। আমি এই জন্য সেকশন এর সাথে একটু করতে যাচ্ছিলাম। ওকে, শিওর। আজকের জন্য এলাও এলাও করা যাবে, বাট পরে যেন এরকম না হয় একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে। সবাই কেমন আছেন? সবাই ফিজিক্যালি সুস্থ আছেন কিনা বলেন, বিকজ অনেস্টলি আই বিলিভ যে মেন্টালি উই আর নট ইন দ্য সেম পেজ। অল অফ আস ইজ নট ইন আর নট ইন দ্য সেম পেজ। সো সেটা নিয়ে আমি পরে কথা বলবো, বাট টেল মি যে আপনারা সবাই ফিজিক্যালি ওকে আছেন। Did anyone from this section get hurt in the whole ম্যাম, movement? আমাদের কয়েকজন হার্ট হয়েছিল, বাট দে আর ফাইন নাও। আপনি কেমন আছেন ম্যাম? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কারা কারা আসলে মানে ছোটখাটো হলেও যা কারা কারা কোনো রকমের হার্ট হয়েছে জানেন, রাফি? বা ক্লাসে কি এরকম কেউ আছেন কিনা এই মুহূর্তে? ম্যাম, সেকশন বি এর ফয়েজ ছিল, আমাদের ফাকিদ ছিল, আমি ছিলাম ডিওএইচএস এ। তারপরে ম্যাম তারপর ম্যাম নাহিদ ছিল সেকশন বি এর। আর ওকে। বাবু ম্যাম, ইমরান আল ইমরান। আচ্ছা, তো সেকশন এ তে এই মুহূর্তে ক্লাসে আছেন আপনি একজন, আর আর কে আছে? ম্যাম ফাকিদ আর ইমরান আল ইমরান। ম্যাম আমি ম্যাম আছি। আমার হার্ট হয়েছিল ম্যাম, গুলি লেগেছিল, রাবার বুলেট। ওকে। সো এই 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 সবই কি 18 তারিখেই হয়েছে? আপনারা সবাই তারপর জিনিসটা কি মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছেন? আর ইউ কমপ্লিটলি ওয়েল নাও, নাকি এখনো আসলে কোনো রকম অসুবিধা ফেস করছেন? ম্যাম, ফিজিক্যালি ইয়েস ম্যাম, মেন্টালি উই ডোন্ট নো। ঠিক আছে ম্যাম। জি ম্যাম, ফিজিক্যালি এখনো ঠিক হয়ে গেছি, বাট মেন্টালি একটু ট্রমা আছে একটু। আচ্ছা। সো যাদের বিভিন্ন বুলেট লেগেছে, বা ছড়া বুলেট হোক, সেটা রাবার বুলেট হোক, তো ওই 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 জায়গাগুলো কি পুরোপুরি সেরেছে, নাকি এখনো আসলে there is some problems going on or irritation going on? ম্যাম এখন ঠিক আছে আমরা। Okay, right. So তারপর ক্লাসের বাকিরা সবাই কেমন আছেন, and what did you face in this last few days, and how are you feeling right now? Mostly, honestly, I do not want to teach you anything today, because I want to learn from you what you are thinking, what will you be doing, or what are you doing right now. So এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মোস্টলি কথা বলবো। তো আমি আমি চাই যে আপনারা আপনাদের দিকটা যতটুকু পারেন আমার কাছে যদি বলেন, প্রবাবলি ওটার যদি কোনো ইমপ্লিকেশন থাকে, আমরা যদি আনতে পারি, সেটা নিয়ে যদি আজকে আই উড রাদার টক অ্যাবাউট দোজ থিংস টুডে। বিকজ এতগুলো দিন পর জাস্ট ক্লাসে এসে, আই নো যে আপনাদের অন্য কোনো ফ্যাকাল্টি মেম্বার হয়তো এখন আপনাদের ক্লাসটা ওভাবে শুরু করবে না, বা করার কথাও না, জানি না করছে কিনা, বাট আমি আজকের ক্লাস এবং আপনারা আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা ওকে ফিল করছেন না দ্যাট ইউ আর রেডি টু টেক অল দিস অ্যাকাউন্টিং থিংস ইন ইউর হেড, ততদিন পর্যন্ত আমি পড়াচ্ছি। ওকে। সো এখন তাহলে মোস্টলি আপনাদের কাছে কথা বলতে হবে, আমাকে বোঝাতে হবে হোয়াট আর ইউ গোয়িং থ্রু, হোয়াটস ইউর প্ল্যান ফর আপকামিং ডেজ। প্ল্যান বলতে শুধুমাত্র স্টাডি রিলেটেড প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আপনার সোশ্যাল লাইফ নিয়ে, অলসো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য কান্ট্রি। মানে এই যে আমি জানি যে এখন আমরা সবাই পলিটিক্স নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। It doesn't necessarily have to be about politics. Even if it's politics, I'm fine. But what are you thinking right now? What are you? But since you are the people from Gen Z, so I just want to know. I just want to learn what's going on in your head. So আজকে আপনাদের কথা বলতে হবে। পড়ালেখায় কথা বলেন না, I understand, as there has been jokes going on যে আপনাদেরকে অনেক কিছু করে ফেলতে বললে আপনারা দুনিয়া উদ্ধার করে ফেলতে পারবেন, জাস্ট লাইক আপনার দেশ উদ্ধার করে ফেলেছেন, কিন্তু আপনাদের পড়তে ইচ্ছা করে না। দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। তো তাহলে আপনাদের ইন্টারেস্টের জায়গা থেকে আজকে কিছু কথা বলেন।
আমিও বুঝি আপনাদের পালস বোঝার চেষ্টা করি, আপনাদের আপনাদের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করি। So anyone interested to talk? So you don't have any thoughts to share, is it like that? কারণ বিষয়টা হচ্ছে যে আপনারা you are the senior most batch in the university right now, মানে কারণ এমবিএ যারা করবে তারা তো এখনো আসলে শুরু করেনি। So না, শুরু করেছে, রাইট? এমবিএ ব্যাচ কি শুরু হয়েছে? I don't clearly remember. আমাদের সাথে শুরু হওয়ার কথা। ওকে, শুরু করেছে। ওকে, তাহলে বিবি এর মধ্যে ইউ আর দ্য সিনিয়র মোস্ট ব্যাচ, সো ইউ পিপল শুড হ্যাভ সাম অপিনিয়ন্স, some things to share. You need to think about many other things now because আপনারা just আর অল্প একটু পার হলেই আপনারা আউটার ওয়ার্ল্ডে প্রবেশ করবেন। সো ইভেন আউটার ওয়ার্ল্ডও বাদ দেন, আপনাদের ইনস্টিটিউশন আছে, আপনাদের ইনস্টিটিউশনকে নিয়েও আপনাদের অনেক কিছু চিন্তা করার আছে, আপনাদের সমাজকে নিয়ে আপনাদের অনেক কিছু চিন্তা করার আছে। So যেহেতু আপনারা বড় হয়েছেন, you are the senior most batch I am taking the class of, so I am expecting to see or discuss about many things with you. So বলেন দেখি, সবাই দেখি বলেন যে আপনাদের এই গত কয়েকদিনের এক্সপেরিয়েন্স কেমন গিয়েছে এবং how do you think যে এই এক্সপেরিয়েন্সটা আপনার ফিউচারকে শেপ করবে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, কিছু বিষয় আছে যেমন হচ্ছে ধরেন আমাদেরকে তো মানে আমরা হচ্ছে ম্যাডাম অভ্যস্ত হয়ে গেছি তো চুপ থাকতে থাকতে, এই জন্য মানে যে কোনো কিছুর জন্য সহজে কথা বলে উঠতে পারি না। এই জন্য হয়তো বা সবাই এখন চুপ আছি। আহ আর হয়তো বা এই যে কিছুদিন আগে যেটা হলো, মানে রিসেন্ট যে ঘটনাটা হলো, এটা তো ম্যাডাম হঠাৎ করে না, অনেক দিনের চাপা ক্ষোভ, অনেক সবারই মোটামুটি চাপা ক্ষোভ আচ্ছা ছিল। আচ্ছা শাফিন, আমি আপনাকে একটু ইয়ে করি, আহ, আমি এখানে আপনাদেরকে একটা তাহলে এসিওরেন্স দিই, সেটা হলো যে আপনার যদি মনে করে থাকেন কেউ যে আপনাদের যদি এক্সপেরিয়েন্স শেয়ার করেন বা আপনারা এই কয়দিনে কি করেছেন সেরকম কিছু যদি আপনারা পাবলিকলি বলেন, ওয়েদার ইট উইল বি ইউজড এগেনস্ট ইউ, এরকম একটা ভয়, 15 বছরের ভয় বলে কথা, তো এরকম একটা ভয় আপনাদের মধ্যে এখনো থাকতে পারে। তো সেক্ষেত্রে লেট মি এশিওর ইউ দেয়ার উইল বি নাথিং লাইক দ্যাট, বিকজ অলরেডি কিন্তু আপনাদের ফ্যাকাল্টি মেম্বারদের কাছে এরকম রিকোয়েস্ট এসছে বা এরকম রিকোয়ারমেন্ট এসছে যে ওয়েদার উই ওয়ান্ট টু রিপোর্ট এনি নেমস, যে ধরেন এরকম একটা একটা এসছিল যে আপনারা এই যে আন্দোলনে কারা কি করেছেন এবং সেখানে কোন কোন ফ্যাকাল্টি মেম্বার কিভাবে কি করেছে, সো এরকম একটা রিপোর্ট আর কি দিতে হয়েছে। সো we the faculty members collectively decided যে আমরা এই বিষয়ে কেউ রিপোর্ট করব না, because we don't want any of our students to suffer any consequences, any type of consequences. So that's why basically আমরা কেউই সেই বিষয়টা নিয়ে কোনো রিপোর্ট করিনি। So you can freely talk in my class, you can be assured that আপনাদের নামে কেউ কোথাও কিছু বলবে না। This is just a teacher-student relationship, because বাংলাদেশে আমার যখন থেকে মানে প্রপারলি বুদ্ধি হয়েছে আমি মানুষকে কথা বলতে দেখিনি, আপনারা তো নিশ্চয়ই আরো দেখেননি। তো সেই দিক থেকে এই যে সেই দিক থেকে এই যে আমরা ধরেন কথা বলার যে একটা কালচার আমরা নতুন করে দেখেছি, সেটা হলো যে এই যে গত 1-1.5 মাসে আমরা যে নতুন একটা চেঞ্জ দেখেছি আমাদের সমাজে, কথা বললে কি হয়, মানুষ নির্ভয় হলে কি হয়, সেটার একটা ইম্প্যাক্ট যেহেতু আমরা দেখেছি। সো আমি মনে করি যে আনলেস you people, the courageous generation,
decide to continue on that, এই পুরো আন্দোলনটা বা জয়টা পুরো meaningless হয়ে যাবে। You should learn to keep asking questions. You should learn to, discuss your mind openly. সেই জিনিসটা না মানে আলটিমেটলি করতে না পারলে বা ধরে রাখতে না পারলে এই জিনিসটা এই যে ফ্লোটা শুরু হয়েছে সেই ফ্লোটা খুব আনওয়ান্টেডলি থেমে যাবে এবং আলটিমেটলি এটা আমার দেশের জন্য কোনো সাস্টেইনেবল ইমপ্রুভমেন্ট দিবে না। দ্যাটস হোয়াট আই বিলিভ। সো দ্যাটস ওয়াই আমি আজকে চিন্তা করেছি যে আপনাদের মধ্যে আমি একটু কথা বলার অভ্যাসটা আগে তৈরি করি, তারপর আমরা না হয় করতে পারবো, পড়ার অনেক সময় আছে। So I want you to talk today. মানে সেটা not necessarily আপনাকে কোনো বিদ্রোহী কথা বলতে হবে। আপনি যদি বলতে চান না, you are very much welcome. বাট যদি নাও চান আপনারা শেয়ার করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আপনি কি চিন্তা করছেন আগামী কয়েকদিনের জন্য আপনার দেশের জন্য আপনি কি করতে পারেন, এরকম কি ভাবছেন? I just want to learn about Gen Z. That's it. আসসালামু আলাইকুম ম্যাম। আমার ওপিনিয়ন না, গত স্বাধীন হওয়ার পর থেকে অনেক কিছুই তো আমরা দেখি। স্বাধীন হওয়ার আগেও যেটা ছিল সেটা হচ্ছে আমরা যারা জেন জি বলে আমাদেরকে, আমি ওইটার সাথে কমপ্লিটলি এগ্রিও করি না, অনেকের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আমাদের উপরের জেনারেশনের সাথে আমাদের একটা বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে। ইমিডিয়েট উপরের জেনারেশন যেটা আপনারা বা আমাদের বড় ভাই বোনরা বা চাচা চাচি টাইপের ক্যারেক্টার যারা স্বাভাবিকভাবে বড়দের থেকে আমরা জানতে জানতে আসি বা কিছু, কিন্তু ওদের সাথে আমাদের একটা বিরাট গ্যাপ। সেটা হচ্ছে একে তো আমাদের জেনারেশন এই উপরের জেনারেশনটাকে খুব বেশি ট্রাস্ট করে না, তারপর হচ্ছে এই জেনারেশনটা আবার আমাদেরকে খুব বেশি কিছু পাস করে না। তো এই যে এই গ্যাপটা, এটার কারণে যেটা হচ্ছে জেনজিদের অনেক পোটেনশিয়াল আপনি নিশ্চয়ই দেখেছেন যে ছাপিয়ে পড়ছে, কিন্তু লাস্ট রেজাল্টে গিয়ে জেনজিদের সবকিছু গুছিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে, যেখানে বড়দের গাইডেন্স দরকার, হেল্প দরকার, বা ইতিহাস জানার ক্ষেত্রে ওদের থেকে জানাটা বেশি রিলায়েবল। তো আমার মনে হচ্ছে যে জেনজিদের পোটেনশিয়াল আছে, কিন্তু ওই যে লাস্ট দা ফাইনাল পয়েন্টে গিয়ে এফেক্টিভনেসটা ওরা হারাচ্ছে শুধুমাত্র বড়দের মানে অ্যাবসেন্সের কারণে। এখন বড়রা অনেক ক্ষেত্রে থাকতে চাইলেও দেখা যাচ্ছে ওরা রিফিউজ করছে, কারণ ওদের যথেষ্ট ট্রাস্ট নেই, কারণ ওরা তো গত 15 বছর দেখলো যে কিছু হচ্ছে না বা কিছু। তো আমার মনে হয় এই গ্যাপটা রিডিউস করে আমাদের সবার অনেক কাজ করতে হবে। যেমন আমরা আমাদের বাপ চাচাদেরকেও ওদের পলিটিক্যাল ওপিনিয়নে বিশ্বাস করতে পারি না, এটা নিয়ে আমরা হাসাহাসিও করি যে আমাদের বাবাদের থেকে ফোন নিয়ে নেওয়া হোক, আমাদের চাচুদের থেকে ফোন নিয়ে নেওয়া হোক। কারণ হচ্ছে ওদের সাথে আমাদের যে গ্যাপ, আমরা ওদের পয়েন্ট অফ ভিউ বুঝি না, ওরা আমাদের পয়েন্ট অফ ভিউ বুঝে না। তো এটাতে যা হচ্ছে সব স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ওরা দেখা যায় কিছু ঠিক কথা বললেও আমরা নিতে পারছি না, কারণ আমরা ফুললি ডিনাই করছি। আবার আমরা কিছু ঠিক কথা বললেও ওরা ফুললি নিতে পারছে না। তো আমার এখন মনে হয় যে যেহেতু দেশ রিফর্ম হচ্ছে, সামাজিক বা পলিটিক্যাল লেভেলে এগুলো রিফর্ম হওয়া উচিত। তো আমার মনে হয় এখন আমাদের সবার এই গ্যাপ গুলা ঠিক করতে কাজ করা উচিত। তো ওই ক্ষেত্রে আপনাদের টিচারদের কি অপিনিয়ন, বা আপনারা কিভাবে আমাদের সাথে মানে কেমন আমরা টিম আপ করবো, সেটা আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার ওপিনিয়ন কি, হাউ ক্যান উই ডু দ্যাট? very good question, a very good question. আমার মনে হয় যে জেন জিকে খুব স্টেরিওটাইপিং করা হচ্ছে। যেমন অনেস্টলি আমাদের যারা ওল্ডার জেনারেশন ছিল আমাদের থেকে, তো তারা অনেস্টলি আমাদেরকে এত বেশি মিলেনিয়ালস বা এরকম বলে স্টেরিওটাইপিংটা করেনি। যেটা ছিল সেটা হচ্ছে ইট ওয়াজ সিম্পল বড় আর ছোটর পার্থক্য, রাইট? সো এখন বিকজ অফ দ্য টেকনোলজি এরা, ইনফরমেশন এজ, এসবের কারণে দেখা গেছে যে আমাদের যেটা জেনারেশন সেখানে একটু ট্রানজিশন কিছুটা পেলেও তার থেকে যেটা ওল্ডার জেনারেশন সেটার সাথে জেন জি এর একটা হিউজ পার্থক্য আসছে। You are absolutely right about that. সুতরাং এই জায়গায় আসলে কি করার আছে, এই বিষয়টা আসলে খুব ভালো প্রশ্ন। এখন এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব অল্প সময়ে সমাধানযোগ্য একটা জিনিস। কারণ দেখেন, জেনারেশনের পার্থক্য জিনিসটাতে যতটা না ফোকাস করা উচিত, যে অন্য জেনারেশন আমাকে কিভাবে নিচ্ছে, আমি অন্য জেনারেশনকে কিভাবে নিচ্ছি, এই জিনিসটা থেকেও আমার যেটা মনে হয় যে যদি আমরা মানুষের মধ্যে এই বিষয়টা ঢুকাতে পারি যে ইটস নট অ্যাবাউট দ্য জেনারেশন, ইটস অ্যাবাউট আমি আমার একজন ছোট ভাই বোনকে কিভাবে ট্রিট করছি, বা আমি আমার ছোট ভাই যে আমার কথা শুনতে চাচ্ছে না, যে প্রবাবলি ফেসবুকে জিনিস দেখে একগাদা মিম বানাচ্ছে, বা যে একটা দৌড় দিয়ে আন্দোলনে নেমে যাচ্ছে, যাকে হয়তো আমার ফ্যামিলি মেম্বার আমি মানা করছি কিন্তু সে আমার কথা শুনছে না।
তো এই যে চিন্তা ভাবনার পার্থক্যটা, এই চিন্তা ভাবনার পার্থক্যটা একটা জেনারেশন গ্যাপ হিসেবে না দেখে আমি বলবো যে এটাকে আসলে বড় আর ছোট পার্থক্য হিসেবে দেখাটা মাচ বেটার। কারণ সেক্ষেত্রে যেটা হয় যে মানুষ যেটা চিন্তা করে ও আমার একটা ছোট ভাইয়ের মতো, এটা যখন চিন্তা করবে, বা ও আমার একটা ছোট বোনের মতো, এটা যখন মানুষ চিন্তা করবে, তখন মানুষ আর একটু সহনশীল হবে। মানুষ যখন এভাবে স্টেরিও টাইপিং করবে যে ও হলো জেনজি, ও আর কি বুঝবে, ও তো এই ধরনের কথাবার্তাই বলবে সবসময়, এই স্টেরিও টাইপিংটা যখনই করবে তখনই আসলে দেখা যাবে যে এই ধরনের ডিস্টেন্স গুলো ক্রিয়েট হবে। সেম ভাবে আপনাদের ক্ষেত্রে আপনারা যখন একটা মানুষকে চিন্তা করবেন যে ও মানে উনি আমার জাস্ট বয়সে এত বছরের বড়, এই জিনিসটা যখন চিন্তা করতে পারবেন তখন প্রবাবলি বড় রেসপেক্ট আসবে। বা চিন্তা করবেন যে ওনার সাথে আমার জাস্ট 3-4 বছরের পার্থক্য, তো জাস্ট একটা জেনারেশন দিয়ে তাকে যে আমি এত দূরে ঠেলে দিলাম একটা বছরের জন্য। ফর এক্সাম্পল 1996-তে কেউ একজন জন্মগ্রহণ করলো, তাকেও কিন্তু আমরা বলছি অন্য জেনারেশন। তো এই ট্রানজিশনটার দিকে যখন আমরা তাকাচ্ছি না, আমরা যখন একটা রেড লাইন ড্র করে ফেলছি যে এরা এই জেনারেশন, এরা এই জেনারেশন, তখনই কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো বেশি ক্রিয়েট হচ্ছে। তো আপনি যে কথাটা বলেছেন তাজরিয়া, এটা লেজিট প্রশ্ন। এই লেজিট প্রশ্নটা যেমন আপনি আজকের এই প্ল্যাটফর্মে তুলেছেন, একই প্রশ্নটা আরো বিভিন্ন জায়গায় তোলা উচিত, আরো 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 ব্রডার প্ল্যাটফর্মে তোলা উচিত। কেন? কারণ তখন তাহলে মানুষের, যেমন অনেস্টলি আপনি আমাকে বলার আগ পর্যন্ত আমি জিনিসটাকে ওভাবে ক্লিয়ারলি আইডেন্টিফাই করিনি। আমি জানি আপনি এখন বলার পর আই এম রিয়েলি নোটিসিং দ্যাট ইয়েস দেয়ার আর সাম ডিফারেন্সেস and we sometimes feel antagonistic towards other generation, মানে যেটা হচ্ছে বড়রা ছোটদের প্রতি ফিল করছে, ছোটরা বড়দের প্রতি ফিল করছে। সো আপনি যেহেতু এই প্রশ্ন করার পরে আমি এই জিনিসটা নিয়ে ভাবছি, ঠিক তেমন ভাবে আরো অনেক মানুষের এটা নিয়ে ভাবা উচিত। সো এই যে আমি একটু আগে আপনাদেরকে একটা প্রশ্ন করেছি যে কিভাবে আসলে দেশের জন্য আমরা চিন্তা করতে পারি, আমার নিজের জায়গা থেকে আমি আসলে কি জিনিসটা চেঞ্জ করতে পারি। সো প্রবাবলি দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপস উই ক্যান টেক, যে আপনি একজন জেনজির মানুষ লিখলো যে উই ডু নট ওয়ান্ট দিস স্টেরিওটাইপিং, লুক এট আস অ্যাজ জাস্ট সাম ইয়াঙ্গার সিবলিংস। এরকম ভাবে যখন মানুষ দেখবে, মানুষ প্রবাবলি আরেকটু সহনশীল হবে। তো আমি মনে করি যে এই যে ধরেন আমাদের লাইফে এরপরে সবসময় যে লাইফ অর ডেথ সিচুয়েশন আসবে জাস্ট লাইক দ্য লাস্ট মুভমেন্ট, এরকম না। আমাদের সবসময় হয়তো এরকম হবে না যে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে বলতে হবে গুলি করো, এরকম হয়তো বলতে হবে না। কিন্তু আমরা, তার মানে আচ্ছা এটা যেহেতু বলতে হবে না, তার মানে কি আমরা ওই আগের মতো জায়গায় ফেরত যাচ্ছি? আমি চাই না কেউ আমরা এরকম জায়গায় ফেরত যাই। আমি চাই যে জায়গাটা তৈরি হয়েছে একটা কথা বলার জায়গা, একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই সবার মতামত দেওয়ার জায়গা, সেই জায়গাটায়, এবং আমরা এটাও দেখেছিও একজন মানুষ মতামত দিলে সেটার ইম্প্যাক্ট আরো হাজারটা মানুষের উপর পড়ছে। সুতরাং এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের আসলে এই লেজিট প্রশ্নগুলো তোলা উচিত, আমাদের বলা উচিত যে অন্যায়গুলো হচ্ছে বা যে ছোট ছোট প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা ছোট ছোট প্রবলেম নিয়ে কথা বলা উচিত। ভাবা উচিত না আমাদের যেটা তো খুবই মিনিমাল ইস্যু, এটা নিয়ে কথা বলে আসলে লাভ নাই। একজন বললে, 5 জন বললে, তাকে দেখে যখন আরো 10 জন বলবে, দ্যাট উইল বি এ মেজর ইস্যু। এই জিনিসটা আমরা এই মুভমেন্ট থেকে শিখেছি। সুতরাং আপনি কথা বলেন তাজরিয়ান, আমি বলবো যে আপনি যে এই প্রশ্নটা যেখানে তুলেছেন, এটা অনেস্টলি ইউ মেড মি জাস্ট অ্যাওয়্যার অফ দিস ফর মাই লাইফ টাইম। আমি হয়তো নেক্সট টাইম থেকে যখনই আমি চিন্তা করব যে আমার একটা স্টুডেন্ট জেনজি, তো ও হচ্ছে আসলে ওই ইম্পালসিভ ভাবেই সবকিছু চিন্তা করবে, এটা চিন্তা করার আগে আমি নিজেকে ওই ব্যাপারে অ্যাওয়্যার করব যে আমি কি আসলে এটা জেনারেশন টাইপিং করছি, নাকি আসলে আমি আসলে ওকে মানে ওর পার্সোনাল লেভেলে চিন্তা করছি। তো এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলেন, আরেকটু মানে আলাপ আলোচনা করেন, দেখবেন যে সামথিং পজিটিভ উইল কাম আউট অফ দিস। ওকে তাজরিয়ান, ডিড ইউ গেট মাই পয়েন্ট? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওকে। তো আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা টিচাররা আসলে কিভাবে এই বিষয়টা নিয়ে কি করতে পারি। সো হোয়াট আই ক্যান ডু ফ্রম মাই সাইড ইজ আই ক্যান টক অ্যাবাউট দিস টু মাই কলিগস। এই যে দেখেন, আপনি একটা প্রশ্নের মাধ্যমে একটা শিক্ষক কমিউনিটিতে আপনার চিন্তা ভাবনা ইনফ্লিক্ট করলেন। That's a very good feat. I'd say that's a very good feat in yourself. So ব্যাপারটা হলো যে
আমি এই যে ধরেন আমার কলিগদের সাথে যখন আলোচনা করব, তারা যদি এই বিষয়টা তাহলে আমার মতো কনভিন্সড হয়, প্রবাবলি দে উইল থিঙ্ক অ্যাবাউট ইট টু। তো সো আমি বলবো যে এই যে তাজরিয়ানের একটা ছোট প্রশ্ন যদি আমার উপর প্রভাব ফেলতে পারে, তাহলে আপনাদের অন্য প্রশ্নগুলো আমার উপর প্রভাব ফেলতে পারবে। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ইউ টু টক ইন টুডেজ ক্লাস। আজকে অ্যাজ ইউ নো যে আমি পড়াবো না। সো আমি চাই যে পড়াশোনা শেখা জিনিসটা শুধুমাত্র আমাদের একাডেমিক জিনিসে অন্তর্ভুক্ত না থাকুক। আমি চাই যে এই যে আমি একটা তাজরিয়ানের কাছে জিনিস শিখলাম, সেই জিনিসটা যেন সংক্রামক হয়। একইভাবে আপনারা আমাকে আরো কি শেখাতে পারেন সেটা নিয়ে আমি চাই যে আপনারা চিন্তা করেন। So I'm expecting more opinions from you. Yes, Shafiq. ম্যাম আসলে আমি আসলে কোনো অপিনিয়নের জন্য বলতেছি না। আমি আসলে এই বর্তমানের যে হচ্ছে আন্দোলন যেটা হলো আমাদের কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, এই আন্দোলনটা আসলে এই 2024 সালেই শুরু হয়েছে এটা না। আমরা সেই কোটা বিরোধী আন্দোলন সেই আপনার 18-র আগে হয়েছিল, যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কোটা আন্দোলন হলো, ছাত্রদের মারা হলো, ওই সময় কোটার আইনটাকে বাতিল করে দেওয়া হলো। তারপরে আবার হচ্ছে 2018 সালে যখন সড়ক আন্দোলনটা হলো, সেই সময় থেকে আর কি আমি দেখে আসছি যে আমরা যখন 18-তে সড়ক আন্দোলনে নেমেছিলাম, আমি বিএফ শাহীন কলেজ কুর্মিটোলায় ছিলাম এইচএসসি 19 ব্যাচে, তখন আমি দেখলাম যে মানে আন্দোলনের পরে সবাই বললো যে সবকিছু মেনে নিবে, সবকিছু হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, রাস্তা ভালো হয়ে যাবে। সড়ক মন্ত্রী বলল প্রত্যেকটা জায়গায় আমরা বাস স্টপেজে থামবে, ঠিক আছে। একটা আন্ডারপাসও বানালো আর্মিরা, কিন্তু ওইটার পরেও আমি দেখলাম যে আমার ফ্রেন্ডরা, আমার হচ্ছে আত্মীয় স্বজন ঠিক ওই সড়কেই প্রাণ যাচ্ছে। আমার আমার খুব ক্লোজ একটা বন্ধু পরবর্তীতে এই 19 সালে এসেই সে হচ্ছে মারা গেল হচ্ছে আপনার গাজীপুর বাইপাসে রাস্তা পার হইতে যায়। এমনকি যে গাড়িটা মারছিল ওই গাড়িটার কোনো লাইসেন্স নাই, গাড়ি কোনো বৈধতাই নেই। এরপরে আসলে আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম এই জিনিসগুলা নিয়ে, যে হচ্ছে এই 18-তে এত করার পরেও, এত স্টুডেন্ট নামার পরেও, তারপরেও আমার হচ্ছে সড়ক নিরাপদ না। তাহলে হচ্ছে আন্দোলনের আসলে সুফলটা কোথায়? আমি এই সুফলটা নিয়ে প্রচুর ফ্রাস্ট্রেটেড ছিলাম। এই এই বিগত বছরগুলাই যতই আন্দোলন হোক যাই হোক, প্রত্যেকটা টাইমে মানে এই জিনিসগুলো দেখলেই আমার কাছে এই জিনিসটাই রাগ লাগতো যে আমার যে কোনো একটা অধিকার চাইলেই আমাকে হচ্ছে ফার্স্টে রক্ত দিতে হবে। মনে করেন কয়েক গ্যালন রক্ত দেওয়ার পরে তারপরে তারা মিটিং এ বসবে যে এই এই জিনিসটা হচ্ছে, এই যে অধিকার আমার প্রাপ্য, যে অধিকার আমাকে সংবিধান দিচ্ছে, সেই অধিকারটা তাকে দেওয়া উচিত। এই জিনিস নিয়ে মিটিং বসে। কিন্তু তারপরে জিনিসটা আমি, আবার সেই অধিকার কিন্তু দেয় না, রাইট? ঠিক আছে, হ্যাঁ অধিকার তো দেয়ই না, আমার রক্ত দিলে তারপরে হচ্ছে তারা মিটিং বসায় যে এই অধিকারটা দেওয়া লাগবে। এই মিটিং হয়ে শেষ, তদন্ত কমিটি কোনো কিছু হলে একটা কথা যে তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি দেখবে, এই দেখা দেখি পর্যন্তই শেষ। এই জিনিসটা নিয়ে মনে করেন ম্যাম আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। আমি মানে রাজনীতি নিয়ে মনে কোনোভাবে দেখতেই পারি না আমি রাজনীতি। আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা হচ্ছে, আমার ফ্যামিলি ডিফেন্স ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু মানে তাদের ফ্যামিলি মেম্বাররা সব রাজনৈতিক, কিন্তু আমি তাদের দেখতেই পারি না। মানে এই ধরনের ইগুলা মানে রাজনীতি এত একটা বাজে। আমরা আমাদের জেন জি যেটা বলেন, জেন জি মনে করেন রাজনীতিকে চোখে দেখতে পারি না আমরা। মানে আমাদের কাছে মনে হয় এই 2018 থেকে মনে হয়েছে যে রাজনীতি যে জিনিসটা আছে, যে আমরা বুঝতাম যে রাজনীতিতে ক্যাডার থেকে গুলাগুলি করে সন্ত্রাস বাহিনী থাকে, কিন্তু 2018 থেকে যেরকম দেখছি যে কিচ্ছু একটা মানে কোনো একটা সিম্পল একটা জিনিস, যে সড়কটা ঠিক করতে হবে, এই একটা জিনিসের জন্যও যদি মার খাওয়া লাগে, এই একটা জিনিসের জন্য গুলি ছোড়া লাগে, একটা কোটা যেটা অনেক বছর ধরে চলে আসতেছে, জেনারেশন দুইটা জেনারেশন চলে গেছে, তারপরেও যদি আমার মার খাওয়া লাগে, তাহলে আমার দরকার কি? মানে এই দেশে রিফর্ম মানে জায়গাটা কোথায় যে আমার দেশ রিফর্ম হবে বা এটা, এই জিনিসটা থেকে আর কি আমাদের আসলে ক্ষোভটা তৈরি হয়ে আসছে। এই ক্ষোভটার বহিঃপ্রকাশ আসলে আমাদের এই যে বর্তমান 2024-এ এসে যখন এই যে ঢাকা ইউনিভার্সিটি আক্রমণ হলো, আমার নিজের বন্ধু, আমি ওই যে 14 তারিখে হচ্ছে ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে হচ্ছে ওদেরকে পেটানো হলো ইসলামিক স্টাডিজে, আমার বন্ধু ও হচ্ছে আইসিইউতে ভর্তি ছিল হচ্ছে এই ঢামেকে। ওর বাবা হচ্ছে একজন কৃষক, ওর ঢাকা শহরে কেউ নাই, খুব সিরিয়াস অবস্থা। আমি এখান থেকে আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে বাইকে করে গেছিলাম ঢাকা ইউনিভার্সিটি, ঘুরে ঘুরে যাওয়া লাগছে, চেকপোস্ট ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে দিচ্ছে না।
ঘুরে যে ঢামেকে গেছি, আমি যাই আমি ওকে নিয়ে কথা বলতেছি যে ও কি অবস্থা। পরে আঙ্কেলকে ফোন দিলাম, আঙ্কেল বলে যে বাবা আমি আসা পর্যন্ত আমার ছেলে পাশে থেকে ছোড়ো না। ওই দিন রাত্রে 15 তারিখে ছাত্রলীগ হচ্ছে জরুরি বিভাগে আক্রমণ করছে ঢামেকে। আমি তখন ভিতরে অবস্থান নিচ্ছি, কোনো মতে ওইখানে আমি মাথা নিচু করে ওকে সরাই দিয়ে এক সাইডে এক ডাক্তারের গেট বন্ধ করে বসেছিলাম ওইখানে। মানে কি একটা সিচুয়েশন ওই দিন। আমি ম্যাডাম অনেক কষ্টে একটা পোস্ট করছিলাম যে বাংলাদেশ আসলে হিউম্যান রাইটস বলতে কিচ্ছু নাই। এই জন্য মনে করেন হচ্ছে মানে হিউম্যান রাইটস এর হচ্ছে ভায়োলেশন হচ্ছে, এটা বলার জায়গা থাকে না যে হিউম্যান রাইটসই নাই আমার, এখানে ভায়োলেশন কোথা থেকে আসবে। এরপরে আর কি আমি যখন দেখলাম যে আমার হচ্ছে মনে করেন হচ্ছে ওকে যখন হচ্ছে ওর আব্বুর কাছে দিয়ে আমি চলে আসলাম, ওর আব্বু আমাকে বলতেছে যে আমার ছেলের, আমি চাই না সরকারি চাকরি হোক, কিন্তু আমার ছেলেকে এভাবে করে মারলো কেন, ওকে মেরে মাথা ফাটাই দিয়ে দেওয়া হয়েছে খুব ভয়ানক ভাবে। এই বাইরে থেকে ছেলে পেলে নিয়ে আসে, ছাত্রলীগের যত ছেলে পেলে যত আছে বা ঢাকা মহানগরের ছাত্রলীগের দল আর দল, ওই সকল ছেলেপেলে গুলাকে নিয়ে এসে ঢাকা ইউনিভার্সিটি ছেলেপেলে গুলাকে মারলো, আমার বন্ধুদের মারলো, আমার জুনিয়রদের মারলো। মানে মানে খুব ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল। তবে পরবর্তীতে যখন দেখলাম যে এই ঢাকা ইউনিভার্সিটি আক্রমণ হওয়ার পরে যখন হচ্ছে আমার বিউপির ব্যাচ, আমার হচ্ছে জগন্নাথে যেই ফ্রেন্ডরা আছে সবাই মিলে যখন হচ্ছে বের হয়ে আসলো। আর আসলে আমি তো হচ্ছে 2000 এসএসসি 2019 এইচএসসি 2019-এ বিলং করি, আমি সেকেন্ড টাইমার। আমার সাথেও আসলে আমার ব্যাচের সাথে ওরকম মনে করেন কানেকশনটা হয় না, যত যাই আমরা যারা সেকেন্ড টাইম দিয়ে আসছি বিউপিতে ওরকম হয় না, কারণ হচ্ছে আমরা দেখছি আমাদের ব্যাচের পরের ব্যাচগুলোর ট্রানজিশনটা অন্যরকম। মানে তারা হচ্ছে পিওর জেনজি আমরা বলি যেটা। আমরা কিছুটা মনে করেন আমাদের সিনিয়রদের সাথে কিছুটা কানেক্টিভিটি আছে, কিন্তু আমাদের পরের গুলো মানে ওইভাবে কানেকশন নাই। তবে এইবার যখন দেখলাম যে সবাই খুবই কানেক্টেড, মানে তারা প্রত্যেকেই চায় যে যে একটা চেঞ্জ আসুক, মানে যত যাই হোক একটা চেঞ্জের দরকার আছে। যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই, আবু সাইদ ভাই হচ্ছে বুক পেতে দিয়ে মারা গেল, মানে এই সকল ভিডিও দেখে আর কি ম্যাম আমাদের আসলে ওই জায়গাটা মনে করেন খুব ভাবে নড়ে গিয়েছিল। মানে আমি সিরিয়াসলি ধরে নিয়েছিলাম যে আগামী মনে করেন এইবার যদি এই গভর্নমেন্ট যদি না যায়, আগামী 100 বছর মনে করেন আমাদের দেশে গণতন্ত্র, আমরা যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্র প্রজাতন্ত্র কোনোটাই থাকবে না, আমাদের সরকার একটাই থাকবে, আমাদের যে এই ব্যবস্থাই চলবে, ঠিক আছে, দেশে থাকা যাবে না। এইরকম একটা সিচুয়েশন আমি চিন্তা করে রেখেছিলাম, এমনকি আমি এতদিন বছর ধরে এটাই চিন্তা করতাম। কিন্তু পরবর্তীতে মনে করেন এই যে 18 তারিখ, একে হচ্ছে আমাদের ফ্রেন্ডরা হচ্ছে 12-তে গেল, আমি এদিকে ছিলাম না, আমি অন্যদিকে ছিলাম। এই এই জিনিসগুলা দেখে বুঝতে পারলাম যে যখন দেখলাম যে হচ্ছে পুলিশ গুলি করা 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 শুরু করলো, মানে ওনাদের লাস্ট টাইম যখন চলে আসছে তখন ওনারা একেবারে মরিয়া যে যেভাবেই হোক এই কয়টা স্টুডেন্টদের আমরা আটকাই দিতেই হবে, এদেরকে কোনোভাবেই বলতে দেওয়া যাবে না। ফেসবুকে পোস্ট করলে হচ্ছে এই করতো। আমার আব্বু আমাকে পোস্ট করতে মানা করে দিয়েছিল যে এই সকল বিষয়ে কোনো পোস্ট করবি না, ঠিক আছে। এই এই ধরনের হচ্ছে যখন জিনিসগুলা দেখলাম তখন বুঝতে পারলাম যে আসলে আমাদের জায়গাগুলো আসলে খুব ভয়ানক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু শফিক, আমরা কিন্তু এই যে আমরা কথা বলতে পারিনি, আপনি যে বললেন যে আপনাকে পোস্ট দিতে মানা করেছে, এই পোস্ট দিতে মানা কিন্তু 15 বছর ধরে করে এসছে, তাই না? এই যে ফর এক্সাম্পল এই আবরার ফাহাদ ছেলেটা মারা গেল, তো এই ছেলেটা মারা যাওয়ার পরে আমরা দ্য হোল নেশন ওয়াজ শুক, রাইট? যে উইথ দ্যাট ইনসিডেন্ট এভরিওয়ান ওয়াজ থিংকিং যে একটা মানুষ যদি কথা বলার জন্য তার সাথে এরকম হতে পারে, তাহলে তাহলে আসলে অ্যাজ ইউ সে যে হিউম্যান রাইটস আসলে কোথায় গেল, আসলে ফ্রিডম অফ স্পিচ তো নাই। এটা কিন্তু আমরা সবাই মেনে বসেছিলাম, আমরা গত 15 বছর এটা আমরা একসেপ্ট করে বসেছিলাম। ওয়াই? ওয়াই মানে আমার প্রশ্ন হচ্ছে, যেই মানুষরা তাহলে কি আসলে এই দেশে রক্ত না দেওয়া পর্যন্ত কিছু কিছু পরিবর্তন সম্ভব নয়? এই দেশে কি তাহলে ধরেন এই যে রাস্তাঘাটে পাখির মতো গুলি করে মানুষ যতক্ষণ না মারছে না ততক্ষণ আমরা এভাবে চুপ করে বাসায় বসে থাকবো? ইজ দ্যাট হোয়াট উই আর? সো দ্যাট ডাজ দ্যাট মিন আফটার দিস ইউনো মুভমেন্ট ডাইজ ডাউন, এই যে ধরেন আজ আগামী 1 মাস পর, 3 মাস পর, 1 বছর পর, উইল উই গো ব্যাক টু হোয়াট উই ওয়্যার বিফোর? হোয়াট ডু ইউ থিঙ্ক? ম্যাম আসলে আমি এটা নিয়ে আগে এই মুভমেন্ট ডাই ডাউন এই জিনিসটা দেখে দেখেই হয়েছে। তবে ম্যাম আমি হচ্ছে আমার জায়গা থেকে যে জিনিসটা চিন্তা করছি যে এখন আর মনে করেন চুপ করে থাকবো না। প্রথমত যেখানে অপরাধ হবে সেখানে ধরো, আমি এখন পর্যন্ত মনে করেন আমার সামনে যত অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে আমি যেই ধরনের অপরাধ পেয়েছি এই সময় থেকে আমি বরাবর মুখ মুখ দিয়ে বলি, এখন আমি মুখ দিয়েও বলি, আমি আটকায়ও থাকি। আমাকে হচ্ছে আমার ফ্যামিলি থেকে একটা কথা বলে যে যে জায়গা তোমার হচ্ছে কোনো নাই সে জায়গা যাওয়ার দরকার নেই।
তবে আমার হচ্ছে আবার আমি আবার একরোখা মনে করেন কোনো অপরাধ দেখলে না বলে থাকতে পারি না, আমি বলবো অন্তত। কিন্তু এখন আর মনে করেন বলে চুপ করে থাকবো বা বলে থেমে যাব এরকম সেন্সটা আমি আমার ভিতর থেকে বের করে দিছি, যে এখন দরকার পড়লে যা ইচ্ছা তাই করুক আমার সাথে। আমাকে যদি নেক্সট আয়না ঘরেও নিয়ে যায়, এই যে আয়না ঘর বেরিয়ে আসলো ম্যাম, আমরা তো হচ্ছে ফ্রেন্ডরা অনেক টেনশনে ছিলাম যে এই সকল পোস্ট করতেছি, এই সকল ভিডিও করতেছি, এই সকল গানের সাথে কাজ করা হচ্ছে, যে যদি শেখ হাসিনা একবার এটা যদি দমায় দিতে পারে, শিওর ম্যাম হচ্ছে নেক্সট কয়দিন পরে আমরাই আয়না ঘরে সবাই একসাথে টি that পার্টি that করবো। was another motivating factor people for not going back again বা going back up. So ব্যাপারটা হচ্ছে যে মানুষ যখনই চিন্তা করেছে এই বিষয়টা যে যারা একবার আন্দোলনে নেমেছে তাদের লাইফ শেষ যদি আন্দোলন সফল না হয়, এটা আরেকটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে টু কন্টিনিউ অন দিস মুভমেন্ট, আই উড সে। এবং এই যে সমন্বয়কদের সাথে যেটা হয়েছে, আহ, মানে ওদেরকে এই যে টর্চার করে তারপরে একটা বিবৃতি দেওয়ানো হয়েছে, তো ওইটাতে না আমরা সবাই আপনি আমি আমার মতো মানুষের নিজেদেরকে দেখতে পেয়েছি যে আমরা যে কথা বলেছি তাহলে আমাদের সাথেও তো একই জিনিসই হবে, তাই না? তো তার মানে দেখেন বিষয়টা হলো আমরা প্রতিটা মানুষ কিন্তু কাজ করেছি নিজের স্বার্থে। আপনারা সবাই আমার একটা পয়েন্ট বোঝার চেষ্টা করেন যে আই এম সরি, দিস ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ওল্ডার জেনারেশন অনেস্টলি, যে আমরা প্রতিটা মানুষ স্বার্থপর। আপনি যদি এখন আমাকে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করেন যে মিস আমি তো আসলে আমার বন্ধুর জন্য নেমেছিলাম, আমার বন্ধুর কিছু হয়েছে তাই আমি মানে রাগে নেমে গিয়েছিলাম, বাট বিলিভ মি দেয়ার ইজ সাম কাইন্ড অফ সেলফ ইন্টারেস্টেড মোটিভ দেয়ার অলসো। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম সেলফ ইন্টারেস্টেড মোটিভ নিয়ে নামার পরেও যদি মানে জাস্ট মানুষকে একসাথে করতে পারার কারণে এত বড় জিনিস হাসিল করা যায়, তাহলে এই সেলফ ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়ালদেরকেই একসাথে করে আরো পজিটিভ চেঞ্জ কেন আনা যাবে না, এই বিষয়টা আমি বুঝতে চাই শফিক। ম্যাম আসলে আমরা আসলে সত্যি কথা বলতে আমাদের ভিতরে একতা ওরকম নাই, আমাদের জেনারেশনের ভিতরে জেন জি যেটাকে বলে, আমি মনে করি আমাদের ভিতরে একতা নাই। আপনাদের তো তাও কিছুটা আছে, এর আগের না জেনারেশন না আমি আসলে বলি ম্যাম, তাহলে বুঝতে পারবেন জিনিসটা হচ্ছে আমাদের ওরকম একতা নেই, যেটা হচ্ছে মনে করেন আগে 69-এ গণঅভ্যুত্থান হলে পুরা 100 200 300 400 জন নেমে রাস্তায় নেমে গেছে। আশা আন্দোলনের সময় হচ্ছে 52 সালে আমরা অনেকে মিলে ঢাকা ইউনিভার্সিটি অনেকে নেমে গেছে, ওই জিনিসটা একটু কম আছে আমাদের ভিতরে, জেনজির ভিতরে। কিন্তু একটা জিনিস কি ম্যাম, এই কারেন্ট টাইমটাতে এসে আমাদের ভিতরে একটা সেন্স এসে পড়ছে যে আমাদেরকে একটা চেঞ্জ আনতে হবে, এই সেন্সটা আমাদেরকে এক করছে। এটাকে আমি একতা বলবো না, আমি বলবো যে আমাদের সেন্স এক, আমরা কেউ আমাদেরকে জড়ো করে নাই। আমরা একটা সেন্সে আসছি, যে আমরা একটা মতামতে আসছি যে আমাদের বর্তমানে যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট যদি থাকে বা এই ধরনের সরকার ব্যবস্থাপনা যা থাকে, এই ধরনের প্রশাসন যদি আমাদের থাকে, তাহলে আমাদের দেশে পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, আমাদের সার্ভাইভাল কঠিন হয়ে যাবে এই দেশের ভিতরে। এই জায়গাটাতে এসে আমরা সবাই এক হয়েছি যে আমাদেরকে এখনই চেঞ্জটা লাগবে। এখন যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে হচ্ছে আমাদের ভবিষ্যৎ আসলেই খারাপ, আমাদের নেক্সট জেনারেশন তারপরের জেনারেশন তো এই নিয়ে যে আমরা দেখেন এই যে চেঞ্জটা আনা দরকার, এটাও কিন্তু সবার যার যার নিজের মধ্যে থেকে চিন্তাটা এসছে না। আপনি বললেন যে আমাদেরকে কেউ কিন্তু একত্র করেনি, আমরা নিজেদের থট প্রসেস থেকে একত্র হয়েছি। তো আমি মনে করি যে এটাই অনেস্টলি এই পুরো মুভমেন্টটার একটা বিশাল নিয়ামক ছিল বা একটা সিগনিফিকেন্ট ড্রাইভার ছিল। তো আমার কথা হচ্ছে এই সিগনিফিকেন্ট ড্রাইভটাকে কি কোনোভাবে ধরে রাখা যায় না? আমার সব কথার মর্মার্থ এক জায়গায়, সেটা হলো যে আহ, এই যে এত বড় চেঞ্জটা সম্ভব হয়েছে যেই ফ্যাক্টর গুলো কারণে সম্ভব হয়েছে, সেই ফ্যাক্টর গুলোকে আইডেন্টিফাই করা এবং ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে এই ফ্যাক্টর গুলোকে আমরা ফার্দার ধরে রাখতে পারবো কিনা, এই ফ্যাক্টর গুলোকে ইউজ করে আমরা দেশের জন্য ফিউচারে কিছু করতে পারবো কিনা, এই জিনিসটা আমি আসলে বোঝার চেষ্টা করছি। বুঝতে পেরেছেন আমার পয়েন্টটা সফি? জি ম্যাম বুঝতে পেরেছি। আমি ম্যাম আসলে এই পয়েন্টটা আমি সবার কাছেই রাখলাম। আমি আপনাদের কাছে মানে দেখেন আমি অনেস্টলি যতই বলেন আমি বয়সে বড়, আমি যেভাবে একটা জিনিসকে চিন্তা করবো আপনারা অন্যভাবে চিন্তা করবেন। তো এই জন্যই আমি বুঝতে চাচ্ছি যে আপনাদের চিন্তা ভাবনাটা এই জায়গায় কিরকম। তো শফিক যেমন বলছে আমি অন্যদের চিন্তা ভাবনাও শুনতে চাই। প্লিজ গিভ সাম এডিশন হিয়ার। ওকে শফিক প্লিজ বলেন। ম্যাম আসলে দেখেন 2018-র এই জিনিসটা কিন্তু আসলে আমাদের 24-এ এসে এই স্টুডেন্টরা এই কলেজে ছিলাম আমরা এখন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে
এই যে জি। সার্জিস ভাই, উনি আমার এক্স এক্স শাইন ছিল, ঢাকা শাইনের ছিল। উনিও কলেজে ছিল ওই সময়, উনি কেবলমাত্র ইউনিভার্সিটিতে উঠছে সেই টাইমে। এই আর আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এবং আমি নিজে গিয়ে কিন্তু আন্দোলনে মার খেয়ে এসেছি। এবং আমি যে মার খেয়ে এসেছি ওটা থেকে আমি নিজেও কোনো রেজাল্ট পেয়েছি। এবং অনেস্টলি এই গভর্নমেন্ট আগে যতটা আন্দোলন হয়েছে সবগুলোতে এভাবে মেরে দমাতে পেরেছে বলেই কিন্তু সে আবার ওই স্ট্র্যাটেজি ইউজ করেছে। তাহলে আগের আগের বারগুলোতে কোন কোন জিনিসটা কাজে দেয়নি যেটা এখন কাজে দিয়েছে? আগের বারে মানুষ কেন রিভল্ট করেনি, এবার কেন রিভল্ট করেছে? দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু নো। ম্যাম, এই গণ অভ্যুত্থান ম্যাম হচ্ছে 1 বছরে বা 1 মাসে হয় না কখনো। এই 1952 ভাষা আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু 1969-এ। 69-এর গণ অভ্যুত্থান বেশ কয়েক বছর সময় লেগেছে আমাদের হচ্ছে, মানে আমাদের সবাইকে এক জায়গায় একটা সেন্সে আসতে সময় লেগেছে যে এইটা এখন হচ্ছে আমাদেরকে সবাইকে নামতে হবে। ঠিক সেরকম এই যে 18 সালের হচ্ছে আগে কোটা আন্দোলন যখন হয়েছে, তারপরে হচ্ছে সড়ক আন্দোলন যখন হয়েছে, এইভাবে করে মনে করেন প্রত্যেকটা স্টেপ আসছে। তারপরে বিগত বছরগুলাতে এই যে আয়না ঘরের রিপোর্টটা 1 বছর আগে প্রকাশিত হয়েছিল, ওই নিউজটা উধাও করে দিয়েছে। এরকম হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জিনিসগুলা, মানে একটার সাথে মনে করেন ওই যে পাজেল আমরা যেভাবে করি, পাজেল আস্তে আস্তে প্রত্যেক পিস জমা হয়ে যখন হচ্ছে একসাথে হয়েছে, সেটারই প্রতিফলন হচ্ছে এই যে মনে করেন 24-এ আসছে। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন ম্যাম, এই যে যারা মনে করেন যাদেরকে দিয়ে দমানো হয়েছিল আমাদেরকে এত বিগত বছর দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, তারপরে সেনাবাহিনীও হস্তক্ষেপ করানো হয়েছিল। আমরা শাপলা চত্বরের ঘটনা জানি, 2013 সালে হেফাজতে ইসলামী দমন করা হয়েছিল। তাহলে এই যে প্রত্যেকটা স্টেপ, এই স্টেপ গুলা থেকে একটা জিনিস যেটা হয়েছে, আমার মনে করেন আমার আব্বু ডিফেন্সে জব করছে, আমার ফ্রেন্ড ডিফেন্সে আছে, আমাদের সাথে ডিফেন্সের অনেকে কোর্স করতেছে আমাদের বিউপিতে এসে। আমার ফ্রেন্ড তো আমার উপরে গুলি করবে না, আমার বাপ তো তার অফিসারকে, জুনিয়র অফিসারকে বলবে না যে আপনি হচ্ছে গুলি করেন স্টুডেন্টের উপরে। তাদের তো বিবেকের একটা জায়গা আছে। এই বিবেকের জায়গাটা আসলে গ্রো করছে প্রত্যেকটা মনে করেন পেশাজীবী বলেন, টিচার বলেন, প্রত্যেকটা ডিফেন্স পার্সোনাল বলেন, যারা হচ্ছে রাজনীতি করে না বা যারা রাজনীতি করলেও মনে করেন যাদের ভিতরে এখনো পর্যন্ত নিম্নতম হচ্ছে মনুষ্যত্ব বোধটা আছে, তারা এই জিনিসটা সেন্স করছে যে আমার নিজেরই হচ্ছে একটা ফ্রেন্ড হচ্ছে যার বাবা হচ্ছে পুলিশে চাকরি করতো, 18 তারিখে যাত্রাবাড়িতে গুলি করছে। ওনার ছেলেই হচ্ছে গাবতলী, এই হচ্ছে কি বলে মোহাম্মদপুরের এই দিকে হচ্ছে গুলি খেয়ে হচ্ছে মারা গেছে। আমার ফ্রেন্ডেরই হচ্ছে একটা জুনিয়র আর কি, মারা গেছে এখানে। ওনার বাপ কিন্তু পুলিশে এক জায়গায় গুলি করার জন্য অর্ডার দিছে, ওনার আব্বু চাকরি ছেড়ে দিছে। ওনার আব্বুর কথা হচ্ছে আমি এই যে গুলি করলাম, আমার ছেলেও তো মারা গেল আরেক জায়গায়, আরেকজন পুলিশের হাতে, আমার নিজের ছেলে মারা গেল। তাহলে এইটা তো আমার কোনো সুফল হয় না। এটা তো আমার হচ্ছে এই ধরনের চাকরি করার তো আমার দরকার নেই। তাহলে এই যে বিবেকের জায়গাটা প্রত্যেকটা প্রফেশনের ভিতরে, প্রফেশনালসের ভিতরে আসছে, তারপরে প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে আসছে। আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা ধরে রাখতে পারি, এই 18-তে আমরা যে রাগটা ধরে এনে 24-এ আমরা যেটা করতে পারছি, যেই পাজল পিসগুলো আমরা জমায়ে করতে পারছি, এই পাজলটা আমরা যদি এইরকম ভাবেই যদি রেখে আমরা যদি আগাইতে পারি, তাহলে ম্যাম মনে করেন ভবিষ্যতে আমি মনে করি বাংলাদেশ চেঞ্জ করা খুব কঠিন ব্যাপার না। কারণ বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড লোক আছে। এবং আমি হচ্ছে একটা জিনিস হচ্ছে সব থেকে ভালো লেগেছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের যে রেমিটেন্স শাটডাউন ছিল, সেইটা বিগত রেমিটেন্স যত আসতো তার 4 গুণ পরিমাণে রেমিটেন্স আসতেছে বাংলাদেশে। তাহলে এটা তো আমাদের ইকোনমির জন্য সুফল, যে মানুষজন হুন্ডিতে না টাকা পায়, হুন্ডিতে কিন্তু ম্যাম হচ্ছে ভালো রেট দেয়, ভালো পরিমাণে ডলার রেট দেয় আমাদের হুন্ডিতে। এই হুন্ডিতে না পাঠায়, তারা লিগাল সোর্সে পাঠাচ্ছে বাংলাদেশের জন্য। মানে এই এই জিনিসটা যদি মানুষ ধরে রাখতে পারে যে আমরা যেটা রাইট, যেটা হচ্ছে ল, যেটা লিগাল, যেটা আমার দেশের জন্য ভালো। কারণ দেশ তো ম্যাম সবার। আপনার মাথা বুঝি 2 লক্ষ টাকা ঋণ আমাদের উপরে, এই ঋণটা এরকম না আমাদের পকেট থেকে কেটে নিবে। আমি বাজারে যে মনে করেন 1000 টাকার বাজার করলে আমার 3-4 দিনের বাজার হচ্ছে না। এই যে 3-4 দিনেরও বাজার হচ্ছে না, যে বাজারগুলো আমি করতে পারছি না, আমার খাবার কমাই দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমার সেই 2 লক্ষ টাকার ঋণ, যেটা আমাদের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে, আমাদের ক্রয় ক্ষমতাকে কমাই দেওয়া হচ্ছে। তাই আমাদেরকে এই সেন্সে আসতে হবে যে আমরা যদি মনে করেন বলি যে 2 লাখ টাকা মাথায় হয়েছে, কই আমার পকেট থেকে 2 লক্ষ নিয়ে যাচ্ছে না, এরকম চিন্তা না করে আমরা যদি এটা চিন্তা করি যে আমি বাজার করতে পারতেছি না, আগে যেভাবে আমি কিনতে পারতাম, আমার ক্রয় ক্ষমতা যেরকম ছিল সেইভাবে ক্রয় করতে পারতেছি না, তাহলে আমাকে অবশ্যই এই সকল দেশকে নিয়ে চিন্তা করতে হবে। এই জায়গাগুলো ঠিক করলে ম্যাম সবকিছু ঠিক হয়ে যাবে। আমাকে মনে হয় যে আমাদের পার্সোনাল, কারণ 16 কোটির একটা দেশ, সেখানে 120টা দল থাকবে, 120-50টা গ্রুপ থাকবে, ঠিক আছে?
এটার কোনো মানে ব্যত্যয় নেই, কিন্তু আমাদেরকে নিজের জায়গাগুলোকে হচ্ছে কঠিন শক্ত করতে হবে যে প্রশাসন, বিচার ব্যবস্থা আর হচ্ছে গভর্নমেন্ট, এইটা এক জায়গায় রাখা যাবে না। প্রশাসনকে এক জায়গায় দিতে হবে, প্রশাসন যারা প্রশাসনিক ক্যাডার আছে তারা এক জায়গায় কাজ করবে, গভর্নমেন্ট যারা আছে গভর্নমেন্ট এক জায়গা থেকে কাজ করবে, আর বিচার ব্যবস্থা তারা আলাদা হয়ে কাজ করবে। এই তিনজনকে তিন জায়গায় দিতে হবে, তাদেরকে একসাথে করে একজন, যেরকম শেখ হাসিনা বলছে তাই হচ্ছে আদালতের আইন আইন পাশ হয় নাই, শেখ হাসিনা বলছে তাই বলে এটা হয়েছে, শেখ হাসিনা বলছে বলে হচ্ছে রাষ্ট্রপতি হয়ে গেছে, এই ধরনের জিনিসগুলা থেকে আমাদের বের হয়েছে। সবকিছু লিগাল সিস্টেমে প্রত্যেকটা সিস্টেম আলাদা থাকা, আলাদা করে দিতে হবে। কারণ এই ইনট্যাঙ্গেলড অবস্থায় যদি আমরা কোনো ডিসিশন নেই, যারা মনে করেন হচ্ছে ওই প্রধানমন্ত্রীকে গার্ড দিয়েছে এসএসএফ, সেই এসএসএফই ডক্টর মোহাম্মদ ইউনূসরে গার্ড দিচ্ছে, তাহলে এসএসএফ এর কিন্তু দোষ না। আমরা বলি এসএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোষ থাকে, কিন্তু এসএসএফ বা পুলিশ আর্মি এদের কিন্তু দোষ না, এদের জেনারেল যারা আছে এদের কিন্তু দোষ না। আমাদের সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করে ফেলা হয়েছিল এই বিগত 15-16 বছরে, যে আমাদের সিস্টেমটা ওইভাবেই কাজ করতো। লোকজন বলে র্যাব ধরে নিয়ে যেয়ে মারতেছে নিরপরাধ মানুষকে, র্যাব কিন্তু বিনা কারণে ধরে নিয়ে যাওয়া বা কোনো ধরনের হচ্ছে ডকুমেন্টেশন ছাড়া ও কাউকে ধরতে পারে না, এটা ওদের রুলস এর মধ্যে নাই। ওদের নিজস্ব আর্মি রেগুলেশন ফলো করে ওদেরকে এই ধরনের কাজ করতে হয়, কিন্তু ওদেরকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে, এমন ভাবে ডকুমেন্টেশন করা হচ্ছে, ওদেরকে এমন ভাবে অর্ডার দেওয়া হচ্ছে যে ওদেরকে মানে নিরপরাধ লোককে ধরে এনে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এই জায়গা থেকে এই করতে হবে। যেমন ডিবির কার্যালয়ে ধরে নিয়ে গেছিল হচ্ছে যাদেরকে, তাদের মনে করেন বিবরণ শুনলে মানে আমাদের ভয় লাগে যে এই ধরনের, মানে আমাকে নিয়ে গেলে তো আমি বলতাম আমার মেরেই ফেলেন, আমার টর্চার করার দরকার নেই, এত টর্চার করে কি করবেন, আমার মুখ দিয়ে বের করতে পারবেন না আপনি যেটা চাইতেছেন। তারা চাচ্ছে স্বীকারোক্তি, স্বীকারোক্তি পেলে কি হবে, স্বীকারোক্তি পেলে তাদের বিরুদ্ধে মামলা রেজিস্টার হয়ে যাবে, মামলা রেজিস্টার হয়ে সাজা পেয়ে যাবে এই এই ছেলেপেলেগুলা। খালি স্বীকারোক্তিটা বের করতে পারলেই হয়েছে, যে তুই স্বীকার কর তুই ওখানে আগুন দিয়েছিলিস, তুই স্বীকার কর সেদিন ওখানে আগুন দিয়েছিলি, খালি স্বীকারোক্তি বের করতে পারলে মামলা রেজিস্টার। এই ধরনের সিস্টেমও তো আমাদের বের হয়ে আসতে হবে, যে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মতো চলবে, আমার হচ্ছে প্রশাসন 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 মতো চলবে, সরকার সরকারের মতো চলবে। তিনজন তিন জায়গা থেকে, তিনজন যদি মনে করেন তিনটা ঘোড়া একসাথে একদিকে আহ, মানে হচ্ছে চলে, তাহলে তো হবে না। তিনটা ঘোড়াকে মানে ঠিক মতো করে তাদের মনে, একটা ঘোড়া যদি ভুল পথে যায় বাকি দুইটা ঘোড়া টেনে নিয়ে আসবে। প্রশাসন যদি খারাপ হয় সরকার আর হচ্ছে বিচার ব্যবস্থা তাকে টেনে এনে ঠিক করবে, বিচার ব্যবস্থা খারাপ হলে সরকার আর প্রশাসন মিলে এনে ঠিক করবে তাকে। প্রত্যেকটা জিনিসকে ঠিক করার জায়গা রাখতে হবে, কিন্তু সিস্টেমেটিক্যালি হয়েছে কি বিগত 15 বছর ধরে আমাদের এই জায়গাগুলাই নষ্ট করে দিয়েছে, সিস্টেমটাই মানে মানে একদম নস্যাৎ করে দিয়েছে। খালি ডিফেন্সের কিছুটা জায়গা ঠিক ছিল, যে জায়গাগুলো এখনো ওইভাবে ওরা মডিফাই করতে পারে নাই। তাই মনে করেন এখন আমাদের হচ্ছে এই কি বলে শেখ হাসিনা কে পলাই যেতে হলো, যে যখন সে লাস্ট মোমেন্টে বললো যে আরো বল প্রয়োগ করার জন্য, তারা বল প্রয়োগ করতে অপারগ, যে আমরা কেন বল প্রয়োগ করবো আরো। এটা তো হচ্ছে কোনো সাংবিধানিক তো নয়, এটা তো আমাদের হচ্ছে মিনি মনুষ্যত্ব, আমাদের মনুষ্যত্বকে বিকিয়ে দিয়ে বল প্রয়োগ করতে হবে, মেন কথা যে এটা। ম্যাম এক্সকিউজ মি, একটু কথা বলি। শেষ হয়েছে? Yes, please. ম্যাম আচ্ছা, আচ্ছা আচ্ছা, বিফোর ইউ সে রাফি, আমি শফিকের সাথে একদম 100% অ্যাগ্রি করি। সো ইয়েস ম্যাম। শফিক যে বিষয়টা বলছিল সেটা হলো সে দেশ সম্পর্কে বলছিল। সো শফিকের পয়েন্ট অফ ভিউটা আমার মনে হয় যে মোরলেস আমরা সবাই বুঝতে পারছি। আমি চাই যে আপনাদের মধ্যে থেকে এরকম থটও আসুক, যেটা হয়তো লেটস সে আমি এই জায়গায় বসে, আমার জায়গায় বসে আমি হয়তো বলতে পারি যে একজন ডিসিশন মেকারের কি করা উচিত, কিন্তু আমার কথাটা ডিসিশন মেকার পর্যন্ত নাও পৌঁছাতে পারে। সুতরাং আমি যতটুকু পৌঁছাতে পারি, আমি কতটুকু পৌঁছাতে পারি আমার পরিবার পর্যন্ত, আমার সমাজ পর্যন্ত, আমার প্রতিষ্ঠান পর্যন্ত। সুতরাং এইটুকু পৌঁছানোর মধ্যেও আমরা আসলে কি পরিবর্তন আনতে পারি, বা যে পরিবর্তনটা এসছে সেই পরিবর্তনটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, এই ব্যাপারগুলো তো আপনারা একটু বলেন, আমি শুনি। আচ্ছা রাফি প্লিজ। ম্যাম আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ শফি ফর সামারাইজিং দ্য হোল থিং। ওকে ম্যাম, আমাদের তো স্বাধীন হয়ে গেল ম্যাম। এখন ম্যাম স্বাধীন হওয়ার পরও ম্যাম যে চাটুকারিতার ব্যাপারটা, ফর এক্সাম্পল আন্দোলনের পরে বিউপি থেকে সমন্বয়ক লিস্ট পাবলিশ করা, তারপর ম্যাম এখনো ম্যাম সমন্বয় অনেক লিস্ট বলতে? ম্যাম আপনি জানেন না ম্যাম? আচ্ছা, মানে ওই যে স্টুডেন্টরা যে নিজেদের মধ্যে কিছু মানুষকে সিলেক্ট করে যেটা করছে সেটা? ইয়েস ম্যাম। আচ্ছা হ্যাঁ বলো। তো তারপর ম্যাম এখনো ম্যাম, আগে তো ম্যাম মানুষ পলিটিশিয়ানের পিছে পিছে ঘুরতো ম্যাম, এখন দেখি মানুষজন সমন্বয়কদের পিছে পিছে ঘুরছে ম্যাম। ফর এক্সাম্পল, মানে এক্সাম্পল দিচ্ছি না, ওই যে পরিচয় দেয়, এই দেয় সেই দেয়। সো ম্যাম হোয়াটস ইউর ওপিনিয়ন অন দ্যাট? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। যে আমরা আসলে
কিছু মানুষকে কেন ফোকাস করব? ওকে, রাফি, উইদাউট yes, ma'am. a leader, a society cannot be united. আমি বলবো হচ্ছে লিডারের অবশ্যই প্রয়োজন আছে। ওকে, এখন লিডারের রোল, সুতরাং সমন্বয়ক যাদের কথা বলছেন, সমন্বয়কদের প্রয়োজন আছে, নেই যে তা না, কিন্তু এই সমন্বয়কদেরকে আমরা কি আনকোয়েশ্চেনড অথরিটি দিচ্ছি কিনা, এবং ওই আনকোয়েশ্চেনড অথরিটি দেওয়ার কারণে মানুষজন ওই অথরিটির সাথে নিজেকে অ্যাটাচ করতে চাচ্ছে কিনা এবং অবাঞ্ছিত সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো ব্যাপারটা হলো যে দেখেন, এই যে বর্তমানে বাংলাদেশে গভর্নমেন্ট এসছে, নতুন গভর্নমেন্ট যে কয়দিন ছিল না, দেশের কি অবস্থা ছিল, প্রতিটা মানুষের একটা প্রশ্ন ছিল, কেন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে না এখনো, কেন এত দেরি করছে, আর কয়েক ঘন্টা। We saw that situation, right? So that means there needs to be someone who coordinates all the things. So হ্যাঁ, এরকম প্রয়োজন আছে, কিন্তু ওই যার দায়িত্ব যেটা, মানে এখানে হচ্ছে আমি বলবো যে একটা মানুষের রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি, এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা ক্রিয়েট করতে হবে। তো এই যে ধরেন আমি কাউকে অতিরিক্ত রেসপন্সিবিলিটি দিলাম, কিন্তু তাকে আসলে অথরিটি দিলাম না ওটা পারফর্ম করার মতো, তাহলে কিন্তু হয় না। সুতরাং সেই ক্ষেত্রে এই যে যেমন সমন্বয়ক যাদের কথা বলছেন, তাদেরকে আমরা ধরেন লিডার বানালাম, বানিয়ে যদি তাদেরকে আসলে একটা একটা নিরপেক্ষ দল গঠনের মতো সামর্থ্য না দেই বা অথরিটি না দেই, তাহলে তারা কিন্তু কোনো কাজের কিছু করতে পারবে না। আবার ধরেন তাদেরকে আমরা দায়িত্ব যেমন দিয়েছি, আবার আমরা তাদেরকে এমন অথরিটি দিয়ে দিলাম যে তারা আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারছে, একজনকে ভিক্টিমাইজ করতে চাইলে তাকে ভিক্টিমাইজ করতে পারছে, তারা একটা পক্ষ নিয়ে কথা বলতে পারছে। ওই সমন্বয়কদের মধ্যে সব ধরনের মানুষের রিপ্রেজেন্টেশন নেই, দ্যাটস এ রং লিডারশিপ। তো আমাদেরকে প্রশ্ন তুললে এরকম মানুষের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে, এবং এদের সাথে যারা অ্যাটাচ হতে চাচ্ছে তাদেরকে সামাজিকভাবে হেয় করতে হবে। এই যে আপনি আজকে যে প্রশ্নটা তুলেছেন, এটা কিন্তু একটা সিম্পল স্টেপ তাদেরকে সামাজিকভাবে হেয় করার জন্য। সুতরাং প্রবাবলি যেই মানুষটা এই যে এরকম করার চিন্তা করছে বা করছে অলরেডি, তারা যদি এরকম, এই যে দেখেন এখন কিন্তু আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এই ব্যাচ ওই ব্যাচ, এই স্টুডেন্ট ওই স্টুডেন্টকে বয়কট করার ঘোষণা দিচ্ছে। দিস ইজ a protest. This is the continuation of what we have seen for the last month. তো আপনারা যদি একটু নিজের জায়গা থেকে একটা অন্যায়ের বিরুদ্ধে সব আওয়াজ তোলেন, এই যে আপনি যেমন আজকে একটা প্রশ্ন করেছেন, দিস ইজ হাউ উই নিড টু কন্টিনিউ হ্যাভিং দ্যাট স্পিরিট। সুতরাং আমি মনে করি যে এইভাবেই চলতে থাকলে এক সময় মানুষ ওটা ভুলটা বুঝতে পারবে। 15 বছরের অভ্যাস তো ধুম করে ফেলা যায় না। অনেকেই ফেলার চেষ্টা করছি, অনেকে চেষ্টাও করছি না, অনেকে চেষ্টা করেও পারছি না। তো এটা এখন আমাদেরকে ফার্দার মেবি আরো আরো 1 বছর 2 বছর আরো চেষ্টা করে যেতে হবে, তখনই শুধুমাত্র রিয়েল চেঞ্জ পসিবল। ইয়েস রাফি। ম্যাম, সমন্বয়কের যে ব্যাপারটা ছিল ম্যাম, ওটা ম্যাম আমরা জানতামই না ম্যাম। আমরা অনেকেই ছিলাম ম্যাম, আমাদের সেকশন থেকে ফাকিদ, আমি, তুষিয়ান, অনেকেই ছিলাম আমরা। বাট আলটিমেটলি হুট করে একদিন রাতে দেখি যে সমন্বয়কের লিস্ট প্রকাশ, এই সেই, কাউকে চিনি না ওইখানে, কাউকে জানি না, আউট অফ নোওয়্যার একটা লিস্ট চলে আসছে, এন্ড উই আর লাইক, কি রে, এটা হলো কি? তো তাহলে ম্যাম এখানে আমি এদেরকে লিডার মানবো কেমনে, যখন আমি তাদেরকে চিনিই না, তাদেরকে কখনো দেখিই নাই? দ্যাটস দ্য হোল কোয়েশ্চেন ম্যাম। I wanted to বুঝতে know পেরেছি, your তার মানে আপনি opinion. বলছেন এই সমন্বয় ক্রিয়েশনটা গণতান্ত্রিক ভাবে হয় না। তাহলে তো Yes, বলবো ওটা যে বাতিল হয়েছে ম্যাম এখানে অলরেডি। এখানেই স্বৈরাচার চলছে। তাহলে এই স্বৈরাচার আপনারা Yes, কেন ma'am. হতে দিচ্ছেন? তাহলে Yes, আপনারা ma'am. কেন হতে দিচ্ছেন? আপনারাই কিন্তু এই যে না ম্যাম, আমরা হতেই নেই। আপনারা কিন্তু আমরা কিন্তু এই যে জাতিগতভাবে গত 15 বছর চুপ ছিলাম দেখে কিন্তু আজকে আমাদের ছাত্ররা মরেছে না? সুতরাং একইভাবে আপনারা যদি রাইট সময়ে রাইট আওয়াজটা তুলতে না পারেন, এই অন্যায় অবিচার চলতে থাকবে। সো the responsibility is on us, on you, on 40 people I have in my class. হ্যাঁ, শাফিক। আচ্ছা সরি রাফি, আপনি কি বোঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? ইয়েস ম্যাম, আমরা বুঝতে পেরেছি, বাট ম্যাম এদের আলটিমেট প্ল্যানটা যা ছিল ম্যাম, তারা সমন্বয় 40টা সমন্বয়কের লিস্ট দিয়ে দে ওয়ান্টেড টু ওপেন আ পলিটিক্যাল গ্রুপ ইন বিউপি। ওরা চাচ্ছে বিউপিতে পলিটিক্স আনতে, বাট পরে আমরা বাকি স্টুডেন্টরা মিলে আমরা আমাদের ভোট হয়েছিল একটা, যেখানে অলমোস্ট 90%,
সরি ম্যাম, যেখানে অলমোস্ট 90% বলেছে উই ডোন্ট ওয়ান্ট দেম, উই ডোন্ট ওয়ান্ট দেম হুম অ্যাজ আওয়ার অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট পলিটিক্স ইন আওয়ার ইউনিভার্সিটি এনিমোর। তারা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নাম করে পলিটিক্স করতে চাচ্ছিল। দ্যাট ওয়াজ দেয়ার হোল প্ল্যান। ওকে ওকে, ভেরি গুড। এটা 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 আপনার প্রশ্ন তুলেছেন, খুবই ভালো কথা। তাই বলে একদম দেখেন, একটা সত্যি কথা, যেটা এই যে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হওয়ার একটা কথা উঠেছে। সো আমি বলবো না যে অ্যাসোসিয়েশন মানেই পলিটিক্স, নো। বাংলাদেশের বাংলাদেশে, সরি, উন্নত দেশগুলোর যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো সবগুলোতে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন আছে। তার মানে কি ওটা পলিটিক্যাল পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স? নট নেসেসারিলি। বরং এইসব জায়গা থেকেই মানে হেলদি পলিটিক্স উঠে আসে। যেই মানুষটা একবার এরকম একটা জায়গায় একটা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে পৌঁছায়, সে যদি এই যে আপনার মতো সচেতন স্টুডেন্টদের কারণে সে যদি অ্যাকাউন্টেবল হয়, সে যদি একটা অ্যাকাউন্টেবল পরিবেশে একটা সুন্দর সিদ্ধান্ত নিতে শেখে, সেই একদিন দেশ পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নিতে যান। ঠিক আছে? সো আমি বলবো যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একেবারে বাদ দিয়ে ফেলার মতো বিষয় না। সেটাকে নিরপেক্ষ কতটুক করা যায়, সেটার জন্য কি স্টেপ নেওয়া যায়, সেটা হচ্ছে চিন্তা করার বিষয়। বুঝতে পেরেছেন রাফি? আচ্ছা, শাফিন। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। Thank you. হুম, আচ্ছা ম্যাম, আপনি তো হচ্ছে আমাদের মানে ব্যাপারগুলো জানতে চাইলেন, যে হচ্ছে আমাদের কি সমস্যা বা কিভাবে কি করতে পারে, এই হুম, ব্যাপারগুলো জানতে চাইলেন। ম্যাম, এখন আমাদের ভার্সিটি তো কন্ট্রোল করে আমরা জানি আর্মি দ্বারা পরিচালিত, বাট হচ্ছে নামে পাবলিক। তো এখন হুম, ম্যাম, শুধু তো আমাদের স্টুডেন্টদেরই তো সমস্যা না, আপনারাও তো অনেক সময় অনেক কিছু বলতে পারেন না, বা হচ্ছে মানে আমাদের যে দাবি দেওয়া গুলো, ওগুলো কিন্তু আপনাদের হুম, মাধ্যমেই যাবে, তাই না ম্যাম? তো এখন এই বিষয়ে হুম। আপনি কি বলতে চান? আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের দাবি দাওয়াগুলো শিক্ষকদের মাধ্যমে আপনারা অথরিটির কাছে পৌঁছাতে চান, এবং সেক্ষেত্রে আমি কিছু করতে পারি কিনা, এরকম কি আপনার প্রশ্নটা? ম্যাম, আমি বলতে চাচ্ছি যে হচ্ছে মানে রেস্ট্রিকশন তো শুধু আমাদের শিক্ষার্থীদেরই ছিল না, তাই না? হুম, মানে হুম, হুম। আপনারা টিচার হিসেবে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকেও দেখি, তাদের কিন্তু মানে তারা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করে, আপনারা কিন্তু সেভাবে করতে পারেন না। আচ্ছা, কজ এটা হচ্ছে যেহেতু আর্মি দ্বারা পরিচালিত। তো মানে আমরা যদি কোনো কিছু চাই বা ই করি, তো আমরা সেটা মানে চাইবো যে আপনারাও আমাদের সাথে থাকেন। তো এই জিনিসটাই বলতে চাচ্ছি আর কি। তো এই আচ্ছা, বিষয়ে আচ্ছা, আপনি কি আচ্ছা, বলতে চাচ্ছেন, মানে এখন কি রকম ফ্রিডম ফিল করছেন বা কেমন কি? আচ্ছা। দেখেন, আপনারা খেয়াল করেছেন কিনা যে আহ, আহ, এই সরকার পরিবর্তনের আগেই আপনাদের কিন্তু বেশ কিছু শিক্ষক পার্সোনালি নিজের ক্যাপাবিলিটি থেকে, নিজের ক্যাপাসিটি থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়েছে, রাইট? তারপর এটা গেল হচ্ছে, এটা বোধহয় 18 তারিখে কিছু হেল্প আপনারা পেয়েছেন। এন্ড দেন আবার যেটা হলো সেটা হলো যে ওই যে একটা বিবৃতি আসলো, তারপরে আবার শিক্ষকরা মানববন্ধনে গেল। তো এখন ব্যাপারটা হলো, এই যে আহ, মানববন্ধন পর্যন্ত যা অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন, সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু শিক্ষকদের পার্সোনাল ক্যাপাসিটিতে ছিল। হ্যাঁ। তো বিষয়টা এরকম ছিল যে শিক্ষকরা এই কাজটা করেছেন, তারা হচ্ছে অল দ্য রিস্ক, সব ধরনের রিস্ক মাথায় নিয়েই তাদের স্টেটমেন্টটা দিয়েছেন, বা তাদের মানে যা করার, যা 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 করার সবকিছু কিন্তু ওই রিস্কে থেকেই করেছেন। তাহলে আপনারাই বলেন যে আপনারা যে 4 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনারা এরকম কোন স্টেপও কিন্তু আগে দেখেননি। সুতরাং আপনারা যদি এরকম দেখে থাকেন, তার মানে দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম কাইন্ড অফ চেঞ্জ or some kind of changes এসছে, আসছে, আসতে থাকবে। বুঝতে পেরেছেন? তো আমি এজন্যই আপনাদেরকে এই কথাটা বলছি যে প্লিজ ডু নট স্টপ, ডু নট স্টপ উইথ দিস মুভমেন্ট। আপনাদের আরো অনেক কিছু চেঞ্জ করার আছে, অনেক কিছু মানে প্রশ্ন তোলার আছে। সুতরাং আপনারা যখন প্রশ্নগুলো তুলবেন, হ্যাঁ, ওই প্রশ্নগুলো যখন আসলে মানে লজিক্যাল প্রশ্ন হবে, তখন আপনারা অবশ্যই লজিক্যাল অনেক মানুষকে পাশে পাবেন, রাইট? সো আপনি আপনি আজকে আপনি যে কথাটা আজকে বললেন, আহ, কে বলেছেন যেন? শাফিন। আচ্ছা, শাফিন, আপনি যে প্রশ্নটা তুললেন, সেই প্রশ্নটার উত্তর না আপনার প্রশ্নের মধ্যেই আছে। আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। সো মানুষ যখন ইউনাইটেড হয়, তখন যারা এক এক পক্ষে থাকে তারা সবাই ইউনাইটেড।
I guess I have answered your question. Have I not? Shafin? Yes, ma'am. Okay. Thank you, ma'am. তারপর আর কারো কি কোনো প্রশ্ন নেই বা মতামত নেই দেয়ার? ওকে, সো আপনারা তাহলে আমাকে এটা বলেন যে আপনাদের এই যে ধরেন ব্যক্তি পর্যায়ে, আপনাদের নিজেদের ব্যক্তি পর্যায়ে আপনারা কিছু একটা অন্যায় ফেস করছেন, সেটার ব্যাপারে আপনারা কিভাবে সলভ করছেন এই মুহূর্তে বা সলভ করার চেষ্টা করছেন। কেউ আমাকে এরকম একটা ইনসিডেন্সের কথা বলবেন। সবাই কি আছেন নাকি বাকিরা আসলে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে? আপনাদের আজকে আমার আগেও একটা ক্লাস ছিল, ইফ আই এম নট রং। ইয়েস ম্যাম, ম্যাম ওটা সকালে ছিল। আমাদের সাথে অন্যায় হচ্ছে না তো, তাই আমরা বলতে পারছি না ম্যাম। কার সাথে অন্যায় হচ্ছে না বুঝিনি, সরি। আমার সাথে পার্সোনালি হচ্ছে না তো ম্যাম, তাই বলতে পারছি না। ও আচ্ছা, হ্যাঁ, না আমি তো আপনাকে প্রশ্নটা করিও নি, আমি বলেছি যে যারা এখন পর্যন্ত কিছুই বলছেন না, আপনাদের কোনো মতামত নেই, তাদের ব্যাপারে তাদেরকে আমি জিজ্ঞেস করছি এজন্যই যে আই আন্ডারস্ট্যান্ড যে আপনার যদি এই মুহূর্তে দেশের ব্যাপারে কোনো স্ট্রং অনুভূতি না থেকে থাকে, আপনার যদি এই মুহূর্তে মানে কোনো চেঞ্জের ব্যাপারে এই মুহূর্তে মানে ভাবতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে আপনি নিজের ব্যাপারে তো কিছু একটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ, প্রবাবলি আমার সাথে আমি কোনো একটা ফ্যাকাল্টি মেম্বারের কাছ থেকে কম মার্কস পাচ্ছি, বা আমি আমার সাথে এই অন্যায়টা হওয়ার কথা না, এটা কেন হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কখনো প্রশ্ন তুলেছেন কিনা বা প্রশ্ন তোলার চিন্তা করছেন কিনা, বা কেন করছেন না চিন্তা, এটা হচ্ছে আমার আপনাদের কাছে প্রশ্ন। ম্যাম শেখ ক্লাসে ফরিদ কিছু বলতে চাচ্ছে তো লজ্জা পাচ্ছে। কে কে বলতে চাচ্ছে? ফরিদ? আচ্ছা, ফরিদ, লজ্জা পেলে, লজ্জা পাওয়ার সময়টা না। আপনি একাডেমিক বিষয়ে লজ্জা পেলে আমি একসেপ্ট করবো, কিন্তু এই বিষয়ে লজ্জা পেলে একসেপ্ট করবো না, বিকজ if if you people do not talk, nothing is going to change. Nothing is going to change, and we want this change badly. আমার মনে হয় যে এই ক্লাসের যে আমরা যে 42 জন মানুষ আছে, প্রতিটা মানুষই চায় যে যেভাবে চলে এসছে সেভাবে না চলুক, পরিবর্তন হোক। সুতরাং ওই পরিবর্তনটার জন্য কিছু না হলেও একটা লেখা লেখেন, একটা কথা বলেন, কোথাও একটা প্রশ্ন করেন। হ্যাঁ, তো মানে ওই একটা প্রশ্ন করলে অন্তত নিজের বিবেককে বোঝাতে পারবেন যে আই হ্যাভ ট্রাইড সামথিং। ফরিদ, আর ইউ দেয়ার? ফরিদ তো বোধহয় চলেই গেছে ভয়ে, নাকি? ওর নাম নিয়েছেন দেখে। এনিওয়ে, কে কে এই মুহূর্তে ক্লাসে আছেন? ম্যাম, ও মেবি রেডি হচ্ছে কথা বলার জন্য, শিওর না। আচ্ছা, লেটস সি। এর মধ্যে যারা ক্লাসে আছেন এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন, প্লিজ রেজ ইওর হ্যান্ডস। নট ইভেন হাফ অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, ঠিক আছে, এনিওয়ে, মানে দিস দিস ইজ নট এনিথিং একাডেমিক। হ্যাঁ, হাত নামিয়ে ফেলতে পারেন। দিস ইজ নট এনিথিং একাডেমিক, সো আই এম নট গোয়িং টু ask you, or force you. So it's completely your choice যে এই ধরনের ডিসকাশন গুলোতে আপনারা অংশ নিতে চান কিনা, বা
আপনারা যদি অংশ নিতে চান সেটাও সেটাতেও আমি একটা মেসেজ পাবো। আপনারা যদি অংশ নিতে না চান সেখানেও আমি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছি সেখানেও আমি কিছুটা উত্তর পাবো আই বিলিভ। So anyway, Farid, are you really eager to talk? না, আমার মনে হয় ফরিদ সাহেব এখনো রেডি না। তো আমি যেটা করব এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব, এন্ড দেন আমি দুই একটা আর কি কোর্স রিলেটেড দুই একটা কথা বলার আছে। আচ্ছা, বিফোর দ্যাট আপনারা এখন হাত তুলবেন, যারা হচ্ছে যারা মনে করছেন আচ্ছা, মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, আপনারা যারা এই মুহূর্তে মনে করছেন যে প্রবাবলি ইউ আর রেডি টু take academic things in your head from the next class, যারা মনে করছেন যে আগামীকালকে ক্লাস থেকে বা নেক্সট ক্লাস থেকে আপনারা আস্তে আস্তে পড়ালেখা শুরু করতে চান, তারা একটু হাত তোলেন তো। আঠারো 19 জন হাত তুলেছে। ম্যাম এখানে একটা কথা ছিল। তোলেন, আরো তোলেন, মানে আমি এখনো সময় দিচ্ছি। ইফ ইউ আর স্টিল আনডিসাইডেড, একটু সময় নেন। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? ম্যাম ওই যে একটা জিনিস আছে না, মানে আমাদের যেদিকে দেন ওটাই করবো, বাট পড়ালেখা বাদে ম্যাম, এই জন্য এখন হাত তুলি নাই। এই জন্য ডিসাইড করতেছি ম্যাম। আই আন্ডারস্ট্যান্ড যে দুনিয়া চেঞ্জ করে ফেলবেন কিন্তু পড়তে ইচ্ছে করে না। ওকে, ওকে, আমি মোটামুটি 23 জন স্টুডেন্টকে পেয়েছি, which accumulates the majority of this class. তার মানে এখনো প্রায় 20 জন মানুষ রেডি না। ইটস ফাইন। আচ্ছা, যারা হাত তুলেছেন তারা নামিয়ে ফেলতে পারেন। এখন এই বিষয়ে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আই গেস আসলেই সবাইকে একই একই লেভেলে একই ফ্লোতে আনা পসিবল না। আমি মনে করি না যে, যেমন এমন অনেকেই হতে পারে যে প্রবাবলি এই যে আন্দোলনের দিনগুলোতে অনেক ট্রমাটাইজিং কোন একটা সিচুয়েশন ফেস করেছে, হতে পারে যে চোখের সামনে রক্ত দেখেছে, চোখের সামনে মৃত লাশ দেখেছে, বা চোখের সামনে ধরপাকড় দেখেছে, পুলিশের বাজে ব্যবহার দেখেছে। সো প্রবাবলি ইউ পিপল ওয়্যার নট এক্সপোজড টু দিস থিংস বিফোর, সো সবার ট্রমা সেম হবে না। আই টোটালি এক্সপেক্ট দ্যাট। সুতরাং যেই মানুষরা যারা মনে করছেন যে এখনো ইউ আর নট রেডি, তো ইউ পিপল নিড টু টেল মি দ্যাট হাউ উই ক্যান অ্যাকচুয়ালি গেট ইনটু দ্যাট ফ্লো। হ্যাঁ, আপনারা নিজেরাই তাহলে ডিভাইস করেন যে কিভাবে, ফর এক্সাম্পল, আমরা এই সপ্তাহ না হলেও আগামী সপ্তাহের দিকে আস্তে আস্তে আমরা পড়ালেখা শুরু করতে পারি। হোয়াট মাইট মেক ইউ রেডি, হোয়াট ডু ইউ ডিমান্ড ফ্রম মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ফর এক্সাম্পল আমি হয়তো আগামী ক্লাসটা আপনাদেরকে সময় দিলে এর পরের ক্লাস থেকে আর সময় দিতে পারবো না, হয়তো আমার একটু একটু ভাবে, খুব স্ট্রংলি না হলেও হালকা ভাবে আমার পড়ালেখা শুরু করাতে হবে, বিকজ অ্যাজ ইউ নো যে মানে এটা তো আসলে লিমিটেড একটা স্কেডিউলের ব্যাপার। তো তারপরেও যদি কারো মনে হয় গিয়ে যে মিস আই এম স্টিল নট রেডি, প্লিজ কাম টু মি অ্যান্ড টক টু মি অ্যান্ড ট্রাই টু সিক হেল্প। আপনি যদি নিজেকে সাহায্য করতে না চান, যদি আপনি হেল্প না চান, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। সো ট্রাই ইউর বেস্ট, বিকজ আমরা যে ট্রমাটার ভেতর দিয়ে গিয়েছি, ওই ট্রমাটার ভেতরে থেকে গেলে উই উইল জাস্ট গো ডাউন স্লোলি, উই উইল গো ডাউন মোর। সো আমরা যতটুকু নিচে পড়ে গেছি ওখান থেকে এখন আমাদেরকে উঠার এফোর্টটা শুরু করতে হবে। তো সেজন্যই আমরা আসলে সেজন্যই আমি যেমন আজকে আপনাদের অবস্থা বোঝার চেষ্টা করছি, প্লাস হয়তো আমি নেক্সট ক্লাসেও আপনারা যা যা প্রবলেম বলেন সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। So show me the way, how can I get to you? Just open the road so that I can walk down the road to your head, to your brain. Okay? Anyway, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, তারপর ফার্দার কথা বললে বলবো।
1873 1873 তো প্রবাবলি আপনাদের সাথে আর কন্টিনিউ করছে না, করছে কি? লাস্ট সেমিস্টারে কি ছিল আসাদুজ্জামান? না ম্যাম, তাহলে ওর আইডিটা এখনো এখানে কি করছে? ম্যাম আহ, এখনো আপডেট হয়নি, যেমন আমাদের রিটেকে যারা যারা আছি তাদের রোলও এখনো আপডেট হয়নি, আসেনি। হ্যাঁ, রিটেকে তো আপডেট হয়নি সেটা আমি জানি, বাট আসাদুজ্জামান তো প্রবাবলি ড্রপ আউট করেছে বিফোর লাস্ট সেমিস্টারে, তাই না? তো সেক্ষেত্রে লাস্ট সেমিস্টারেও তার আইডিটা এখানে ছিল, এই সেমিস্টারেও আছে, এটা তো বেশি লেন্দি হয়ে গেল। ওর এনিওয়ে, দেখছি আসলে জিনিসটা কি করা যায়। 20 ব্যাচ 7 9 প্রেজেন্ট ম্যাম। 53 প্রেজেন্ট ম্যাম। 77 প্রেজেন্ট মিস। ID1 sorry 100-01 20 batch 10 ID3 7 ম্যাম প্রেজেন্ট। 9 প্রেজেন্ট ম্যাম। 11 প্রেজেন্ট ম্যাম। 11 প্রেজেন্ট ম্যাম। 13 Present, ma'am. 19 প্রেজেন্ট ম্যাম। 21 প্রেজেন্ট ম্যাম। 23 Imtiaz প্রেজেন্ট ম্যাম। 25 প্রেজেন্ট ম্যাম। 27 31 33 প্রেজেন্ট ম্যাম। 35 Present, ma'am. 45 প্রেজেন্ট ম্যাম। 49 Yes, ma'am. 51 Present, ma'am. 53 প্রেজেন্ট ম্যাম। 55 ইয়েস ম্যাম। 65 Yes, ma'am. 67 প্রেজেন্ট মিস। 75 ইয়েস ম্যাম। 79 প্রেজেন্ট ম্যাম। 81 ইয়েস ম্যাম। 85 ইয়েস ম্যাম। 89 প্রেজেন্ট ম্যাম। 97 প্রেজেন্ট ম্যাম। 103 প্রেজেন্ট ম্যাম। 109 প্রেজেন্ট ম্যাম। 11 প্রেজেন্ট মিস। 13 17 প্রেজেন্ট ম্যাম। 19 ম্যাম 113 প্রেজেন্ট। 119 তো নেই 21 23 প্রেজেন্ট ম্যাম। 25 প্রেজেন্ট ম্যাম। 29 প্রেজেন্ট ম্যাম। 31 প্রেজেন্ট ম্যাম। 33 প্রেজেন্ট ম্যাম। Did anybody miss? ম্যাম আইডি 53। 53 RQ? I guess not. ম্যাম সেকশন বিএ। Oh, right. নিপুণ তো আমি অ্যাটেন্ডেন্স শুরু করার আগেও ওয়েটিং এ ছিল না। Does it mean? Okay, let me see. থ্যাংক ইউ ম্যাম। ওকে, যে কথাটা বলছিলাম, আচ্ছা, আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন ফর ইউ পিপল। সেটা হলো যে আপনারা কারা কারা মনে করছেন আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ভালো করেছেন? তারা একটু হাত তুলবেন যে যারা মনে করছেন আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ভালো করেছেন। আই এম শিওর যে আপনারা এখনো ফাইনালের রেজাল্ট পাননি, রাইট নাকি? পেয়েছি ম্যাম। পেয়েছেন? আপনাদের ফাইনালের রেজাল্ট দিয়ে দিয়েছে? Yes, ma'am. ইয়েস ম্যাম। ও wow. Yes. তাহলে যারা মনে করছেন যে ভালো করেছেন, আমি কোনো এখানে গ্রেড ফিক্স করে দিচ্ছি না, আপনারা মনে করছেন যে আপনারা
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভালো করেছেন তার একটু হাত করবেন। মাত্র 3 জন। ও ওয়াও, দ্যাটস দ্যাটস ভেরি you people look like the minority. বাকিরা সবাই ভাবছেন ভালো করেননি। Okay, okay, that's an understanding. And I know really that how your cost accounting went. তাই ওই বিষয় নিয়ে প্রশ্ন করবো না। তো সো ব্যাপারটা হলো যে আপনাদেরকে তাহলে এখন ACM এটা পড়তে হবে যে which is pretty much related to the last previous 2 courses you had as the name suggests. তো তো আশা করি যে তবে হ্যাঁ আগের গুলোর থেকে এটার সিলেবাসটা বেশ এক্সটেন্সিভ, মানে সিলেবাস বড় অ্যাজ এক্সপেক্টেড যে আপনার বড় হয়েছে না, একটু বড় সিলেবাস আসবেই। যাই হোক, আমি চাই যে আপনারা যেমন চেষ্টা করবেন তেমন আপনারা আমাকে কিছু ফিডব্যাক দিবেন দ্যাট প্রবাবলি ম্যাম এভাবে পড়ালে আমরা জিনিসটা আরেকটু বুঝবো। সো এই জিনিসগুলো আসলে আমাদের সবাইকেই চেষ্টা করতে হবে থ্রু আউট দ্য সেমিস্টার। অ্যান্ড অলসো আমি যেটা করবো সেটা হলো যে আপনাদের একটা গুগল ক্লাসরুম ক্রিয়েট করে দিব সো দ্যাট আপনারা যাতে ম্যাটেরিয়ালস আমার কাছ থেকে যা পাওয়ার ওখানেই পেয়ে যান, আর কোর্স কন্টেন্ট তো আমি ওখানেই আপলোড করে দিব, তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আই উইড বিড ইউ গুড বাই ফর টুডে। আর নিপুণের একটা ইস্যু আছে, সেটা আমি পরে অ্যাড্রেস করছি। এছাড়া আর কারো কোনো ইস্যু আছে কিনা? থাকলে থাকতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান লিভ দ্য ক্লাস। থ্যাংক ইউ ফর জয়েনিং টুডে। ইউ ম্যাম। আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Okay, I guess our কারো কোনো ইস্যু নেই। নিপুণ, you joined almost at the end of the class. What happened? আসসালাম ম্যাম। ম্যাম আজকে আমার সিএ এক্সাম ছিল 10টা থেকে, সো মানে আমি একটা দিক বের হয়েছি, তো তখনই আর কি জয়েন করেছি। আজকে কোন পরীক্ষা ছিল? ম্যাম সিএ প্রফেশনাল লেভেল, কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস। কর্পোরেট লজ এন্ড প্র্যাকটিসেস এর পরীক্ষা আজকে ছিল। ম্যাম আমি আপনাকে রুটিন দিয়ে দিব না, আজকে ছিল আর কি। আচ্ছা, so how many exams do you have left? অনলি ওয়ান টুমরো, কালকে আইটি। আচ্ছা, আজকে এবারে কয়টা অ্যাটেম্প্ট করেছেন আপনি? ম্যাম ফার্স্ট টাইমই দিচ্ছি। এটাই বলছি যে মানে আসলে আপনি কি একেবারে সবগুলোই অ্যাটেম্প্ট করছেন ফার্স্ট টাইম? ম্যাম লাস্ট টাইম 5টা দিয়েছিলাম, এবার 3টা দিচ্ছি আর কি। ওকে, তো 5টা আপনার এখন পর্যন্ত কয়টা ক্লিয়ার হয়েছে সেকেন্ড লেভেলে প্রফেশনালে? ম্যাম 4টা, আর 3টা বাকি আর কি, এই 3টাই দিচ্ছি ম্যাম এবার। আচ্ছা, তাহলে আপনার এইবার আর কোন দুটা বাকি আছে কর্পোরেট লজ এন্ড গভর্নেন্স ছাড়া? ম্যাম আর একটা বাকি আছে আইটি। আচ্ছা, তো পরীক্ষা বাকি আরেকটা, আর হচ্ছে কোর্স, মানে কোর্স আনক্লিয়ার এখনো আর কোনটা? কোর্স আনক্লিয়ার আরো ম্যাম 3টা কি এই 2টা দিলাম আর কি গতকাল আর আজকে মিলে, কালকে আর একটা বাকি। আচ্ছা, তার মানে ক্লাসটাও শুরু হলো, আপনার পরীক্ষাটাও শুরু হলো। দ্যাটস আ ভেরি প্রবলেমেটিক ইস্যু। ওকে, এনিওয়ে, যাই হোক, তাহলে আপনার যেহেতু পরীক্ষা ছিল আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর কারো কোনো ইস্যু না থাকলে আইড লাইক টু এন্ড দ্য থ্যাংক ইউ ক্লাস। ম্যাম। কারো কোনো ইস্যু আছে? ওকে, ইফ নট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। I'm ending. Thank you.